হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 12-এর বায়োলজিক্যাল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন বা রিপ্রোডাকশন ইন অর্গানিজমসের কিছুটা অংশ আলোচনা করব। শুরু করার আগে বলি, তোমরা ক্লাস 10-এ জীবের জনন সম্পর্কে পড়েছিলে। এখন আমরা সেটিকেই আর একটু বিস্তারিতভাবে জানব। তাই এই অধ্যায়ের অনেকটাই তোমাদের আগে থেকেই জানা, তাই আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব জনন বা রিপ্রোডাকশন বলতে কী বুঝি। জনন হলো জীবের একটি বৈশিষ্ট্য, যে জৈবিক প্রক্রিয়ার সাহায্যে জীব তার অনুরূপ এক বা একাধিক জীব সৃষ্টির মাধ্যমে নিজ বংশগতির ধারা ও নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাকেই জনন বলে। অর্থাৎ এখানে তোমরা শুনলে যে এক বা একাধিক জীব জননে অংশগ্রহণ করে এবং এক বা একাধিক নতুন জীব সৃষ্টি করে। যে জীব বা জীবগুলি জননে অংশগ্রহণ করে তাদের জনিত্রী জীব বা প্যারেন্ট বলা হয়। জননের মাধ্যমে জনিত্রী জীবগুলি যে নতুন জীব সৃষ্টি করে তাদের অপত্য জীব বা অফস্প্রিং বলা হয়। এরপর এসো জননের গুরুত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক, অর্থাৎ সিগনিফিকেন্স অফ রিপ্রোডাকশন। ফার্স্ট পয়েন্ট, বংশগতি বা হেরিডিটি। জননের সাহায্যে সংখ্যাবৃদ্ধির মাধ্যমে জীব তার প্রজাতির অস্তিত্ব টিকিয়ে রাখে, বংশগতির ধারা বজায় রাখে। জনন জীবের মৃত্যুজনিত সংখ্যা হ্রাস পূরণ করে ও অপত্য জীব সৃষ্টির মাধ্যমে প্রকৃতিতে জীবের ভারসাম্য বজায় রাখে। সেকেন্ড পয়েন্ট, জিনের সঞ্চারণ অর্থাৎ জিন ট্রান্সমিশন। জননের দ্বারা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জিনের সঞ্চার ঘটে। থার্ড পয়েন্ট, প্রকরণ ও অভিব্যক্তিতে সহায়তা অর্থাৎ হেল্পস ইন ভ্যারিয়েশন অ্যান্ড ইভলিউশন। যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে অপত্য জীবে নানা বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, ফলে প্রজাতির মধ্যে প্রকরণ বা ভ্যারিয়েশন দেখা যায়, যা জীবের অভিব্যক্তি বা ইভলিউশনের জন্য প্রয়োজন। ফোর্থ পয়েন্ট, পরিব্যক্তির সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটি অফ মিউটেশন। জননের মাধ্যমে অপত্য জীব সৃষ্টির সময় অপত্য জীবের জিনের পরিবর্তন ঘটতে পারে, একেই পরিব্যক্তি বা মিউটেশন বলে। ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য সৃষ্টির সম্ভাবনা থাকে। এরপর দেখে নেব জননের প্রকারভেদ অর্থাৎ মোডস অফ রিপ্রোডাকশন। জনন প্রক্রিয়াকে মূলত দুভাগে ভাগ করা যায়। একটি হলো যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, অপরটি হলো অযৌন জনন অর্থাৎ আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এছাড়াও দুটি বিশেষ জনন দেখা যায়। একটি হলো অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন এবং অপরটি হলো অপুংজনী বা পার্থেনোজেনেসিস। আজ আমি যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে আলোচনা করব। যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন কি? যে জননে দুটি শারীরবৃত্তীয়ভাবে বিপরীতধর্মী জননকোষের বা গ্যামেটের সংযুক্তির ফলে অপত্য জীব সৃষ্টি হয়, তাকেই বলে যৌন জনন। এরপর দেখে নেওয়া যাক যৌন জননের বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। ফার্স্ট পয়েন্ট,
পিতামাতার উপস্থিতি অর্থাৎ প্রেজেন্স অফ মেল অ্যান্ড ফিমেল প্যারেন্ট। যৌন জননে সাধারণত দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। একজন হল পিতা, যে পুংজনন কোষ বা মেল গ্যামেট উৎপাদন করে। অপরজন হল মাতা, যে স্ত্রী জনন কোষ বা ফিমেল গ্যামেট উৎপাদন করে। তবে কিছু উভলিঙ্গ জীব বা হার্মাফ্রোডাইটের একই দেহে পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষ উৎপন্ন হয়। এদের যৌন জনন একটিমাত্র দেহেই সম্পন্ন হয়। সেকেন্ড পয়েন্ট, জনন কোষ বা গ্যামেট। যৌন জননে অংশগ্রহণকারী হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষগুলিকে গ্যামেট বলা হয়। গ্যামেট হল যৌন জননের একক। গ্যামেট দু ধরনের, পুংগ্যামেট বা মেল গ্যামেট এবং স্ত্রী গ্যামেট বা ফিমেল গ্যামেট। থার্ড পয়েন্ট, কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন। যৌন জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজনই ঘটে। এই বিষয়ে ক্লাস 11-এ তোমরা বিস্তারিত পড়েছ। এখানে একটু সংক্ষেপে বলি। যৌন জননে মিওসিস প্রক্রিয়ায় জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। এরপর পুং ও স্ত্রী গ্যামেটের মিলন অর্থাৎ নিষেক বা ফার্টিলাইজেশনের মাধ্যমে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। জাইগোট মাইটোসিসের মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে। ফোর্থ পয়েন্ট, ধীর গতি অর্থাৎ টাইম কনজিউমিং। যৌন জনন একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। ফিফথ পয়েন্ট, প্রকরণ অর্থাৎ ভ্যারিয়েশন। যৌন জননে গ্যামেট তৈরির সময় ক্রসিং ওভারের ফলে নতুন বৈশিষ্ট্য বা প্রকরণ অর্থাৎ ভ্যারিয়েশন সৃষ্টি হয়, যা অভিব্যক্তি বা ইভলিউশনের সহায়ক। ক্রসিং ওভার কি আশা করি তোমাদের মনে আছে। মিওসিস প্রক্রিয়ায় সমসমস্ত ক্রোমোজোম দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে, ফলে জিনের বিন্যাস হয় ও নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। একেই বলে ক্রসিং ওভার। যৌন জননে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টির পিছনে ক্রসিং ওভারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপর জানব যৌন জননের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে। যৌন জনন মূলত দু প্রকার, সিনগ্যামি এবং কনজুগেশন। গ্যামেটের আকার আকৃতি ও প্রকৃতির ভিত্তিতে সিনগ্যামি আবার তিন প্রকার, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। গ্যামেটের উৎস অনুসারে সিনগ্যামি দু প্রকার, এক্সোগ্যামি এবং এন্ডোগ্যামি। এরপর এসো আমরা এদের সম্পর্কে জেনে নিই। প্রথমেই জেনে নিই সিনগ্যামি সম্পর্কে। সিনগ্যামি কি? যে যৌন জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষ বা গ্যামেট যুক্ত হয়ে জাইগোট গঠন করে তাকেই সিনগ্যামি বলে। অর্থাৎ দুটি ভিন্নধর্মী গ্যামেট যুক্ত হয়ে জাইগোট গঠন করলে তাকেই বলা হয় সিনগ্যামি। গ্যামেটের আকার আকৃতি ও প্রকৃতি অনুসারে সিনগ্যামি তিন প্রকার। প্রথম প্রকার হল আইসোগ্যামি। আইসো কথার অর্থ ইকুয়াল বা সমান এবং গ্যামোস কথার অর্থ ম্যারেজ বা মিলন। যে যৌন জননে আয়তন, আকৃতি ও অঙ্গ সংস্থানগতভাবে অভিন্ন দুটি গ্যামেট যুক্ত হয়ে অপত্য জাইগোট তৈরি করে তাকেই বলে আইসোগ্যামি। কোথায় দেখতে পাওয়া যায় আইসোগ্যামি? স্পাইরোগাইরা, মিউকর, মোনোসিস্টিস প্রভৃতির ক্ষেত্রে আইসোগ্যামি দেখা যায়। ছবিতে দেখো সম আয়তন ও সম আকৃতির দুটি গ্যামেট যুক্ত হয়ে জাইগোট তৈরি করেছে।
তাই এটি হলো আইসোগ্যামি পদ্ধতি। আইসোগ্যামি পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি গ্যামেটকে বলা হয় আইসোগ্যামেট। এরপর বলবো পরের প্রকার অর্থাৎ অ্যানাইসোগ্যামি সম্পর্কে। অ্যানাইসো কথার অর্থ নট ইকুয়াল অর্থাৎ অসমান। যে যৌন জননে ভিন্ন আয়তন ও ভিন্ন চলন ক্ষমতা সম্পন্ন দুটি গ্যামেট যুক্ত হয়ে জাইগোট তৈরি করে তাকেই বলে অ্যানাইসোগ্যামি বা হেটেরোগ্যামি। এক্ষেত্রে একটি গ্যামেট ক্ষুদ্র বা মাইক্রোগ্যামেট এবং অপরটি বড় বা ম্যাক্রোগ্যামেট। অ্যানাইসোগ্যামি কোথায় দেখতে পাওয়া যায়? ক্ল্যামাইডোমোনাস, অ্যালোমাইসিস প্রভৃতির ক্ষেত্রে অ্যানাইসোগ্যামি দেখা যায়। ছবিতে দেখো একটি ম্যাক্রোগ্যামেট ও একটি মাইক্রোগ্যামেট যুক্ত হয়ে জাইগোট তৈরি করেছে। এখানে ভিন্ন আয়তনের দুটি গ্যামেট যুক্ত হওয়ায় এটি অ্যানাইসোগ্যামি পদ্ধতি। অ্যানাইসোগ্যামি পদ্ধতিতে অংশগ্রহণকারী গ্যামেটগুলিকে বলা হয় অ্যানাইসোগ্যামেট। এর পরের প্রকার হল উগ্যামি। উন কথার অর্থ এগ। যে যৌন জননে ভিন্ন আকৃতি ও আয়তনের দুটি জনন কোষ যুক্ত হয়ে অপত্য তৈরি করে তাকেই বলা হয় উগ্যামি। এক্ষেত্রে পুংগ্যামেটটি ক্ষুদ্র ও সচল এবং ডিম্বাণুটি বড় ও নিশ্চল হয়। এক্ষেত্রে সৃষ্ট জাইগোটটিকে উস্পোর বলা হয়। উডোগোনিয়াম, ভলভক্স প্রভৃতির ক্ষেত্রে উগ্যামি দেখা যায়। ছবিতে দেখো একটি বড় নিশ্চল ডিম্বাণু এবং একটি সচল শুক্রাণু পরস্পর যুক্ত হয়ে জাইগোট তৈরি করেছে, যেটিকে উস্পোর বলা হচ্ছে। তাই এটি উগ্যামি পদ্ধতি। অংশগ্রহণকারী গ্যামেট দুটিকে উগ্যামেট বলা হয়। অর্থাৎ আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামির মধ্যে প্রধান পার্থক্য কী? আইসোগ্যামির ক্ষেত্রে দুটি সম আয়তন ও সম আকৃতির গ্যামেট যুক্ত হয়ে জাইগোট তৈরি করে। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে দুটি ভিন্ন আয়তনের গ্যামেট যুক্ত হয়ে জাইগোট তৈরি হয় এবং উগ্যামির ক্ষেত্রে একটি বড় নিশ্চল ডিম্বাণু একটি ছোট সচল শুক্রাণুর সাথে যুক্ত হয়ে জাইগোট বা উস্পোর তৈরি করে। এছাড়াও দুটি বিশেষ প্রকার সিনগ্যামির কথা এখানে বলবো। প্রথমটি হলো হলোগ্যামি। যে সিনগ্যামিতে পরিণত দুটি জীবদেহ জননকোষ বা গ্যামেট রূপে পরস্পরের সঙ্গে মিলিত হয় তাকে হলোগ্যামি বলে, যেমন স্যাকারোমাইসিস অর্থাৎ ইস্ট। দ্বিতীয়টি হলো অটোগ্যামি। যে পদ্ধতিতে কোনো জীবদেহের একটি নিউক্লিয়াস প্রতিলিপি গঠন বা রেপ্লিকেশনের মাধ্যমে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে, যারা আবার পরস্পর মিলিত হয়, সেই পদ্ধতিকে অটোগ্যামি বলে, যেমন প্যারামেসিয়াম। গ্যামেটের উৎস অনুসারে সিনগ্যামি আবার দু প্রকার, এন্ডোগ্যামি এবং এক্সোগ্যামি। এন্ডোগ্যামি কি? এন্ডো অর্থাৎ উইদিন। যে যৌন জননে একই জনিত্রী জীব থেকে সৃষ্ট দুটি গ্যামেট যুক্ত হয়ে জাইগোট গঠন করে তাকেই বলে এন্ডোগ্যামি। এক্ষেত্রে একই দেহে নিষেক হওয়ায় একে স্বনিষেক বা সেলফ ফার্টিলাইজেশন বলে, যেমন হার্মাফ্রোডাইট অর্থাৎ উভলিঙ্গ জীব। উভলিঙ্গ জীবের মধ্যে ফিতাকৃমি বা উভলিঙ্গ ফুল সৃষ্টিকারী উদ্ভিদের কথা বলা যেতে পারে। এক্সোগ্যামি কি? এক্সো অর্থাৎ আউটসাইড। যে যৌন জননে দুটি ভিন্ন জনিত্রী জীব থেকে সৃষ্ট দুটি গ্যামেট যুক্ত হয়ে জাইগোট তৈরি করে
তাকে এক্সোগ্যামি বলে। এক্ষেত্রে দুটি ভিন্ন জীবের মধ্যে নিষেক হওয়ায় একে পরনিষেক বা ক্রস ফার্টিলাইজেশন বলে, যেমন সমস্ত একলিঙ্গ জীব। তাহলে এন্ডোগ্যামি এবং এক্সোগ্যামির মধ্যে প্রধান পার্থক্য কী? এন্ডোগ্যামির ক্ষেত্রে একই জীব থেকে সৃষ্ট দুটি গ্যামেট যুক্ত হয়ে জাইগোট গঠন করে এবং এন্ডোগ্যামির ক্ষেত্রে একই দেহে নিষেক হওয়ায় একে স্বনিষেক বা সেলফ ফার্টিলাইজেশন বলে। এক্সোগ্যামির ক্ষেত্রে দুটি ভিন্ন জীব থেকে সৃষ্ট দুটি গ্যামেট যুক্ত হয়ে জাইগোট গঠন করে এবং এক্সোগ্যামির ক্ষেত্রে দুটি ভিন্ন জীবের মধ্যে নিষেক হওয়ায় একে পরনিষেক বা ক্রস ফার্টিলাইজেশন বলে। এরপর আমরা যৌন জননের দ্বিতীয় ভাগ অর্থাৎ সংশ্লেষ বা কনজুগেশন সম্পর্কে জানব। কনজুগেশন কি? যে যৌন জনন প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি জীব অস্থায়ীভাবে যুক্ত হয়ে জেনেটিক পদার্থের মিলন ঘটে এবং অপত্য জীব সৃষ্টি হয় তাকেই বলে সংশ্লেষ বা কনজুগেশন। যে জীব সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় কনজুগেন্ট এবং সংশ্লেষ প্রক্রিয়ার পর যে ডিপ্লয়েড কোষটি উৎপন্ন হয় তাকে বলে জাইগোস্পোর। কনজুগেশন কোথায় দেখা যায়? স্পাইরোগাইরা, প্যারামেসিয়াম প্রভৃতির ক্ষেত্রে কনজুগেশন দেখা যায়। প্যারামেসিয়াম কিভাবে কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে এবার আমরা তা দেখে নেব। প্রথমেই দুটি কনজুগেন্ট প্যারামেসিয়াম পরস্পর ওরাল পৃষ্ঠের দ্বারা যুক্ত হয়। এদের প্রত্যেকের দেহে দুটি ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে, একটি বড় ম্যাক্রোনিউক্লিয়াস এবং অপরটি ছোট মাইক্রোনিউক্লিয়াস। এরপর দুটি প্যারামেসিয়ামের ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস থেকে মিওসিস পদ্ধতিতে 4টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি হয়। এরপর প্রতিটি কনজুগেন্টের দেহে 3টি অপত্য নিউক্লিয়াসই বিনষ্ট হয়ে যায়। অবশিষ্ট হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মাইটোসিস বিভাজন ঘটে। উৎপন্ন নিউক্লিয়াস দুটির সংযুক্তি নালীর মাধ্যমে আদান প্রদান হয়। এরপর নিউক্লিয়াস দুটি পরস্পর যুক্ত হয়ে ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস গঠন করে, যা আবার বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াস গঠন করে, যার মধ্যে 4টি বড় হয়ে 4টি ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করে। এখানে বলে রাখি, ইতিমধ্যে অংশগ্রহণকারী প্যারামেসিয়ামের ম্যাক্রোনিউক্লিয়াস দুটি অবলুপ্ত হয়ে যায়। অবশেষে একটি ম্যাক্রো ও একটি মাইক্রোনিউক্লিয়াস সমন্বিত 4টি প্যারামেসিয়ামের সৃষ্টি হয়। এখন আমরা যৌন জননের সুবিধা অর্থাৎ মেরিটস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে জানব। ফার্স্ট পয়েন্ট, মিউটেশন। যৌন জননে মিউটেশনের সম্ভাবনা থাকে। মিউটেশন কি? মিউটেশন হল জীবের জিনের আকস্মিক স্থায়ী পরিবর্তন, যা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি করে এবং এই মিউটেশন দু প্রকারের হতে পারে, উপকারী অথবা অপকারী। উপকারী মিউটেশন সদস্যের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অপকারী মিউটেশন বিলুপ্ত হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট, ভ্যারিয়েশন অ্যান্ড ইভলিউশন। দুটি জীবের ক্রোমোজোম সেটের সংযুক্তির ফলে অপত্যের দেহে বৈচিত্র্য বা ভ্যারিয়েশন আসে, যা অভিব্যক্তি বা ইভলিউশনে সহায়তা করে। থার্ড পয়েন্ট, অ্যাডাপ্টেশন। অপত্য জীবগুলি
প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে বাঁচতে পারে, অর্থাৎ উচ্চ অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয়। এরপর বলি যৌন জননের অসুবিধা অর্থাৎ ডিমেরিটস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে। ফার্স্ট পয়েন্ট, কমপ্লেক্স প্রসেস। যৌন জনন একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, গ্যামেটের অপচয়ও বেশি হয়। সেকেন্ড পয়েন্ট, টাইম কনজিউমিং। যৌন জনন খুব ধীর গতির প্রক্রিয়া। থার্ড পয়েন্ট, এনার্জি কনজিউমিং। গ্যামেট গঠন, জননসঙ্গী সন্ধান প্রভৃতি ঘটনায় অনেক শক্তির ব্যয় হয়, অথচ কম সংখ্যক অপত্য সৃষ্টি হয়। এরপর আমি একটি বিশেষ জনন পদ্ধতি সম্পর্কে বলবো, সেটি হলো অপুংজনি বা পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কি? যে বিশেষ প্রকার জনন পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু বা আনফার্টিলাইজড ওভাম থেকে অপত্যের সৃষ্টি হয় তাকেই বলে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কোথায় দেখা যায়? ওয়াস্প বা বোলতা, বীজ বা মৌমাছি, অ্যাফিড প্রভৃতির ক্ষেত্রে অপুংজনি বা পার্থেনোজেনেসিস দেখা যায়। এরপর বলি পার্থেনোজেনেসিসের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ পার্থেনোজেনেসিস সম্পর্কে। ন্যাচারাল পার্থেনোজেনেসিস অর্থাৎ প্রাকৃতিক অপুংজনি। প্রাকৃতিকভাবে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি হওয়ার পদ্ধতিকে প্রাকৃতিক অপুংজনি বা ন্যাচারাল পার্থেনোজেনেসিস বলা হয়। যেমন মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি বা ড্রোন সৃষ্টি হয়। আর্টিফিশিয়াল পার্থেনোজেনেসিস অর্থাৎ কৃত্রিম অপুংজনি। কৃত্রিমভাবে রাসায়নিক বা ভৌত উদ্দীপক প্রয়োগে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি হলে সেই পদ্ধতিকে কৃত্রিম অপুংজনি বলে, যেমন সমুদ্র শসা। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, এক্ষেত্রে হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ বা এমব্রায়ো সৃষ্টি হয়, যেমন বোলতা, স্পাইরোগাইরা ইত্যাদি। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এক্ষেত্রে ডিপ্লয়েড ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ বা এমব্রায়ো গঠিত হয়, যেমন ডাফনিয়া। এরপর আমরা পার্থেনোজেনেসিসের সুবিধা অর্থাৎ মেরিটস অফ পার্থেনোজেনেসিস সম্পর্কে জানব। অপুংজনি পদ্ধতিতে জিনগত ও আকৃতিগতভাবে মাতৃদেহের প্রায় সদৃশ অপত্য জীব সৃষ্টি হয়, ফলে বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে। অপুংজনি পদ্ধতিতে জনন কোষের বা গ্যামেটের অপচয় হয় না। অপুংজনি পদ্ধতিটি যৌন জনন অপেক্ষা সরল প্রক্রিয়া। এরপর বলি অপুংজনির অসুবিধা অর্থাৎ ডিমেরিটস অফ পার্থেনোজেনেসিস সম্পর্কে। অপুংজনি পদ্ধতিতে ফার্টিলাইজেশন বা নিষেক না ঘটায় প্রকরণ বা ভ্যারিয়েশন সৃষ্টি হয় না, ফলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন জীব মানিয়ে নিতে পারে না, অর্থাৎ এদের অভিযোজন ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তাহলে আজকের আলোচনা এইটুকুই। আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে পারলে। এই বিষয়ে আর কিছু জানার থাকলে স্কুল খোলার পর ক্লাসে তা আলোচনা করে দেওয়া হবে। থ্যাংক ইউ।